নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমি চিরঞ্জীব গাঙ্গুলি, সহশিক্ষক, বাংলা বিভাগ, হেয়ার স্কুল, কলকাতা। আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিকের অন্তর্ভুক্ত চন্দ্রনাথ, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা একটু লেখক পরিচিতি দেখে নেব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার জীবনকাল 1898 থেকে 1971 পর্যন্ত, বিংশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম বীরভূম জেলার লাভপুর গ্রামে। তিনি গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠেন। তার জীবনে, তার লেখায় তাই গ্রামীণ জীবনের চিত্র ফুটে উঠেছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা যদি একটি তালিকা দেখা যায়: গণদেবতা, পঞ্চগ্রাম, হাসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন, সপ্তপদী, মন্বন্তর, ধাত্রীদেবতা, বিচিত্রা, কালিন্দী, রাধা, অভিযান, এরকম জলসাঘর, রায়বাড়ি, নাগিনী কন্যার কাহিনী, যোগভ্রষ্ট, তামস তপস্যা, সাঁওতাল, সন্ধ্যামণি, রসকলি, অনেক অনেক সম্ভার তার মধ্যে রয়েছে। আলোচ্য পাঠটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এর উৎস আগুন উপন্যাস। এই উপন্যাস 1937 সালে প্রথম প্রকাশিত হয়। এর উৎসর্গপত্র আমরা দেখছি তার পিতৃদেবতার চরণোদ্দেশে তিনি নিবেদন করছেন। লাভপুর, বীরভূম, মহালয়া 1344 বঙ্গাব্দ, ইংরাজির 1937 খ্রিস্টাব্দ। এই আগুন উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের থেকে কিছুটা সম্পাদিত এবং সংক্ষেপিত করে নবম শ্রেণীর পাঠ্য চন্দ্রনাথ পাঠ্যাংশটি নির্ধারিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম পরিচ্ছেদ, সেই যেটি আমাদের পাঠের মধ্যে রয়েছে, এবং দ্বিতীয় পরিচ্ছেদ 2, পরিচ্ছেদ 2 শুরু হচ্ছে। কিছু কিছু অংশ সম্পাদনা করা হয়েছে পাঠের সুবিধার্থে। এই পর্যন্ত আমাদের পাঠ্য গ্রন্থের অন্তর্গত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের চিত্র, সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন কাহিনী এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম প্রভাবতী দেবী। তারা মায়ের কৃপায় সন্তান লাভ করেন বলে তারা পুত্রের নাম রাখেন তারাশঙ্কর। ছাত্র জীবনের দিকে তাকালে আমরা দেখব 1915 সালে লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আইএতে ভর্তি হন। এই সময় ম্যালেরিয়ায় আক্রান্ত হন, গ্রামে ফিরে যান।
1918 সালে সাউথ সুবারবান কলেজে ভর্তি হন, কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণে সেখানে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। তারাশঙ্করের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন: লাভপুরের ধনী জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের নাতনি উমা শশীর সঙ্গে তার বিবাহ হয়। সমকালীন রাজনীতি এবং বিপ্লবী দলের সঙ্গে তারাশঙ্করের যোগাযোগ থাকায় তার উপর পুলিশেরও নজর ছিল। 1932 খ্রিস্টাব্দে তিনি স্ত্রী ও পুত্রকন্যা সহ কলকাতায় চলে আসেন এবং সাহিত্যকেই জীবিকা হিসাবে বেছে নেন। তারাশঙ্করের গল্প উপন্যাসের মূল বিষয় বীরভূমের মাটি ও মানুষ, সেখানকার আঞ্চলিক বৈশিষ্ট্য, গ্রাম জীবনের ভাঙনের পাশাপাশি নাগরিক জীবনের বিকাশের কথাও ফুটে উঠেছে। প্রথম গল্প রসকলি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল, কালিকলম, উত্তরা, উপাসনা, বঙ্গশ্রী প্রভৃতি পত্রিকায় তার ছোট গল্প প্রকাশিত হতো। তার উল্লেখযোগ্য গল্পের মধ্যে রসকলি, ডাইনি, তারিণী মাঝি, জলসাঘর, অগ্রদানী, ডাকঘর করা, বেদেনী এবং উপন্যাসের মধ্যে চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা, কালিন্দী, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, হাসুলিবাসের উপকথা এগুলি খুব গুরুত্বপূর্ণ। হাসুলিবাঁকের উপকথা উপন্যাসের জন্য তিনি শরৎ স্মৃতি পুরস্কার লাভ করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। গণদেবতা পুরস্কার উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 1962 খ্রিস্টাব্দে পদ্মশ্রী এবং 1969 খ্রিস্টাব্দে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 1971 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর এই মহান সাহিত্যিকের জীবনাবসান হয়। আগেই আমরা আলোচনা করেছি চন্দ্রনাথ গল্পটি তার বিখ্যাত আগুন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এর বিষয় সংক্ষেপ আমরা যদি একটু দেখে নিই, গল্পের কথক নরেশ ওরফে নরু, নরু বলেই বেশি পরিচয় আছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথের স্কুলের সহপাঠী। স্কুল জীবন শেষ হওয়ার বহু বছর পরে একদিন সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে কথকরে মনে ভেসে এলো চন্দ্রনাথের কথা। যে চন্দ্রনাথ প্রসঙ্গে কালপুরুষ নক্ষত্রের মতো বিশাল আকৃতি নিয়ে দৃপ্ত ভঙ্গিতে সে যেন জীবনের পথে হেঁটে চলেছে। কথকের স্মৃতির আয়নায় ভেসে ওঠে ছোট্ট একটি গ্রামে কাটানো তাদের ফেলে আসা জীবনের পুরনো অধ্যায়ের কথা। সুস্থ দেহ, নির্ভীক কিশোর চন্দ্রনাথের ছবি ফুটে ওঠে তার মনে। উত্তেজনায় তার মধ্য কপালের শিরা ফুলে ত্রিশূল চিহ্নের আকার ধারণ করত। এই চন্দ্রনাথ তার স্কুলকে এক প্রচণ্ড আঘাত দিয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার সে প্রত্যাখ্যান করার চিঠি দিয়েছে। চন্দ্রনাথ কোনোদিনই সেকেন্ড হয়নি, তাই চন্দ্রনাথ তার দ্বিতীয় হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার মনে ধারণা হয় প্রথম স্থানাধিকারী হিরুর কাকা স্কুলের সেক্রেটারি বলেই সে প্রথম হয়েছে। তাই সে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্কুলের ফল নিজে তৈরি করে এবং তার নিজের ফলাফলের ভিত্তিতে স্কুলের ফল আনুপাতিক ফলাফলও তৈরি করে। চন্দ্রনাথের দাদা চিঠি, ওই যে পুরস্কার প্রত্যাখ্যানের চিঠি প্রত্যাহারের জন্য এবং প্রধান শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তাকে নির্দেশ দেয়, কিন্তু চন্দ্রনাথ তাতে রাজি না হওয়ায় তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। কিন্তু তাতেও চন্দ্রনাথের কোনো পরিবর্তন ঘটে না। সে হিরুর কাকা স্পেশাল প্রাইজের প্রস্তাব গর্বভরে ফিরিয়ে দেয়, কারণ এটি তার পক্ষে অপমানজনক। স্কুলের সঙ্গে সম্পর্ক সে ছিন্ন করে। হেডমাস্টার মশাইকে সে উত্তর করে আসে যে গুরুদক্ষিণার যুগ আর নেই। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল বেরোলে দেখা যায় চন্দ্রনাথ 525-এর কম পেয়েছে
এবং তার হিসেব মতো 10টি ছেলেই ফেল করেছে, আর কথকও, গল্পের কথক অর্থাৎ নরেশ ওরফে নরু, তৃতীয় বিভাগে পাশ করেছে। শুধুমাত্র হিরু অপ্রত্যাশিতভাবে চন্দ্রনাথকে পিছনে ফেলে স্কলারশিপ পেয়েছে। হিরুর বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান হয়। এই উপলক্ষে চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালায় তাদের আমের বাগান সাজানো হয়। বহু বিশিষ্ট ব্যক্তিও সেখানে নিমন্ত্রিত হন, কিন্তু নিমন্ত্রণ পেলেও চন্দ্রনাথ সেখানে যায় না, বরং চিঠি লিখে বলে দেয় যে স্কলারশিপ পাওয়ার জন্য এমন উৎসব হিরু না করলেই পারত। এই স্কলারশিপ পাওয়া এত বড় কিছু বিষয় নয়। চিঠিটি হিরু স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দেয়। নিরুদ্দেশে চলে যায় চন্দ্রনাথ। কথক কল্পনা করেন পথ প্রান্তরকে পিছনে ফেলে লাঠির প্রান্তে পোটলা বেঁধে জনহীন পথে একলা চলেছে চন্দ্রনাথ। তার মাথার ওপরে নীল আকাশে ছায়াপথ এবং পাশে কালপুরুষ নক্ষত্র চলেছে। চন্দ্রনাথ কালপুরুষ আকাশের চন্দ্রনাথের বর্ণনার সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা করা হয়। কেন কালপুরুষ নক্ষত্রের তুলনা করা হয়? কারণ এই কালপুরুষ আকাশের সবচেয়ে পরিচিত তারামণ্ডল হিসাবে গণ্য হতে পারে। এই মণ্ডলটিকে চেনা যায় খুব সহজে। কেউ কেউ একে শিকারী নাম বলেন। সুপরিচিত এই মণ্ডলের উল্লেখযোগ্য তারাগুলি মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়। উত্তর গোলার্ধে শীত শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মণ্ডলটি দেখা যায়। আমরা পরে এই বিষয়গুলো আলোচনা করব। তার আগে আমরা টেক্সট বা পাঠ সেটি একটু তার নির্বাচিত অংশ পড়ে দেখে নেব। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। এই সার্কুলার রোডে কেন গিয়েছিলেন গল্পের কথক? গল্পের উপন্যাসের একেবারে শেষে 19 পরিচ্ছেদে আমরা তার বর্ণনা পাবো, পরে আমরা সেটি দেখব। দীর্ঘদিন এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। আমরা দেখতে পাচ্ছি কালপুরুষ নক্ষত্র, এবং যদি সত্যি এই নক্ষত্রের সমাবেশ দেখি তাহলে আরেকটি স্লাইড দেখতে হবে। এই তারামণ্ডলগুলোকে সংযোজিত করে কালপুরুষ নক্ষত্র পরিকল্পনা করা হয়েছে। তবে রাতের আকাশের রূপটি কিন্তু অন্যরকম, সেটি আমরা এবার দেখব। রাতের আকাশের রূপটি এই রকম। চন্দ্রনাথ কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা, কারণ চন্দ্রনাথের কালপুরুষ নক্ষত্রের খড়গধারী ভীমকায়, আমরা জানি কালপুরুষ নক্ষত্রকে শিকারী বলা হয়েছে, তার হাতে একটি তীরধনুক বা খড়গের কল্পনা করা হয়েছে। তা কালপুরুষের এই যে ভীমকায় আকৃতি, সেই আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির সাদৃশ্য আছে। চন্দ্রনাথের আকৃতির মধ্যে, দৈহিক গঠনের মধ্যে একটা প্রচণ্ড জেদ, একটা প্রচণ্ড দার্ঢ্য, একটা প্রচণ্ড ব্যক্তিত্ব প্রকাশিত হয়। দৃপ্ত ভঙ্গিতে সে আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। কক্ষপথ থেকে সে কখনো বিচ্যুত বা বিচ্ছিন্ন হয় না, কখনো পিছনে ফিরিয়া চাহে না, কখনো বিশ্রাম নেয় না, এবং যাকে পাওয়ার আশায় সকল মানুষ ধাবিত হয়। আমাদের জীবনের প্রত্যেকেরই তো কিছু কাম্য বস্তু থাকে, বস্তু বা বিষয় থাকে। চন্দ্রনাথের ক্ষেত্রে বিষয়টা কি? পাঠ্য অংশে তার বর্ণনা নেই, আছে
পরবর্তী অংশে গ্রোথ অফ সয়েল, অর্থাৎ চন্দ্রনাথ যে পরিবেশে মানুষ, সেই পরিবেশে, সেই মাটির, সেই মৃত্তিকার, সেই দেশের, সেই মাতৃভূমির উন্নতি, এটাই চন্দ্রনাথের একান্ত প্রার্থিত কাম্য বিষয়। তাই বলছেন, লেখক বলছেন, যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এ উন্মত্ত যাত্রা, তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে। তার চলা কোনোভাবেই থেমে থাকে না, তাকে কখনোই সে পায়নি, তবু সে চলেছে। পথের পাঁচালীর শেষে আমরা দেখি যে এই পথ তার শেষ কোথায়, কোথায় গিয়ে পথ মিশেছে, একমাত্র পথের দেবতাই তার সন্ধান দিতে পারেন, অপর কেউ সে জানে, অপর কেউ তা বলতে পারে না। তাই চন্দ্রনাথের ক্ষেত্রেও আমরা সেই গতিময়তা লক্ষ্য করছি। সঙ্গে সঙ্গে আরো একজনকে মনে পড়িতেছে, হিরুকে। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আর একজনকে মনে পড়িতেছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। এই নিশানাথ বাবুর চরিত্র পাঠ্য অংশে কম আছে। তোমরা যদি উপন্যাস, আগুন উপন্যাসটি একটু দেখো, খুব বড় একটি উপন্যাস নয়, সেখানে দেখবে নিশানাথ বাবুর অনেক পরিচয় রয়েছে। এবং সব থেকে তার যে পরিচয়, তার স্ত্রীর কাছে বেশি পাওয়া যায়। এই নিশানাথ বাবু সংসারের থেকেও যেন সংসার থেকে বিচ্যুত, আলাদা, নির্লিপ্ত মানুষ। সংসার তাকে স্পর্শ করেনি। তাই তার স্ত্রী আশ্চর্য হয়ে উচ্চারণ করেন, এমন মানুষ আমি দেখিনি। যার মনে দুঃখ হলে তিনি জপ করতে বসেন, যার মনে আনন্দ হলে তিনি জপ করতে বসেন, যার মনে বিয়োগ বা ব্যথা হলে তিনি জপ করতে বসেন। অর্থাৎ মাঝে মাঝেই তিনি এই সংসারের থেকে নিজেকে আলাদা করে দিয়ে ঈশ্বরের ধ্যানে বা ঈশ্বর চিন্তায় মগ্ন হন। যে কারণে এক ভাই চন্দ্রনাথ, সে কোনো জায়গায় বেশি দিন থাকে না, সে চলিয়াছে, অনবরত চলিয়াছে, সে থেমে থাকে না। আর তার দাদা মাঝে মাঝেই সে ঈশ্বরের অন্বেষণে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে পড়েন। সুতরাং এদেরকে নিয়ে বাড়ির আর পরিবারের যে সদস্যরা থাকেন, তাদের জীবনযাত্রা কিন্তু একটু কষ্টকল্পিত, তাদের জীবনযাত্রা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী, কিন্তু যেন একটি বলয়ের মতো সেই গ্রামের মধ্যে চন্দ্রনাথ, চন্দ্রনাথের দাদা নিশানাথ, হিরু এবং গল্পের কথক নরেশ ওরফে নরু একসঙ্গে এসে পড়েছিল, বলতে পারি না। কিন্তু বিস্ময় প্রকাশ করিব না। আগ্নেয়গিরি গর্তের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্যবস্তু সমাবিষ্ট হয়, কি করিয়া। যখন অগ্নুৎপাত ঘটে, তখন দেখা যায় যে চারিদিকে সেই, যেমন চাঁদের পাহাড়ে শঙ্কর দেখেছিল, হ্যাঁ, ছাইতে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। ওই সমস্ত যে উপাদানগুলি, সেগুলো এসেছে আগ্নেয়গিরির সেই জ্বালা মুখ থেকে বা তার মধ্যে থেকে। সেগুলো কি করে বাইরে আসে এবং সেগুলো কি করে ওই আগ্নেয়গিরির গর্ভের মধ্যে সঞ্চিত হয়, এটা কিন্তু ভাবনার বিষয়। সেরকম চন্দ্রনাথ, নিশানাথ, নরেশ এবং হিরু, এদের একত্র সমাবেশও সেই বিচিত্র সমাবেশ বলে লেখক মনে করেছেন। চন্দ্রনাথের কথা যখন তিনি মনে করছেন, ঘরে কেউ নাই, কেহ নাই, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। একটি টেবিল ল্যাম্প আছে, সেখানে খুব একটা বায়ুর দ্বারা তার সেই ল্যাম্পের শিখা তাড়িত হচ্ছে না, বিক্ষুব্ধ হচ্ছে না। তাই সে যথেষ্ট অকম্পিত এবং প্রদীপ্ত জ্যোতিতে যথেষ্ট পরিমাণে প্রকাশিত, সেই তার জ্যোতি প্রকাশিত। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখে দেয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে।
এখন এই আয়নার মধ্যে যে প্রতিবিম্ব আছে, সেই প্রতিবিম্বের মধ্যে বাস্তবতা নেই, সেই প্রতিবিম্বের মধ্যে কোনো সার্থকতা নেই। তাই সেই প্রতিবিম্ব অলীক, সেই প্রতিবিম্ব মিথ্যা, সেটি ভ্রান্ত। সুতরাং সেই প্রতিবিম্ব অলীক, কায়াময়, ছায়া। তবু সে আমার এই স্মৃতি স্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। এই যে মাঝে মাঝে অতীতের দিকে দৃষ্টি দিয়ে নরু বা নরেশ চন্দ্রনাথকে ধ্যানে আনার চেষ্টা করছে, সেই প্রতিবিম্বটি যেন মাঝখানে একটা বাধা দান করছে, মাঝে মাঝে তার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিশক্তি ঘুরিয়ে দিচ্ছে। তাই এই মুহূর্তে কি আর আলোর দরকার নাই, আলোটা নিভাইয়া দিলাম। মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। যে মুহূর্তে আলো বন্ধ করে দেয়া হলো, সেই মুহূর্তে ঘরটি অন্ধকারে ভরে উঠল। এই অন্ধকারের রূপে তিনি অতীতকে প্রত্যক্ষ করছেন। কে বলেছে শুধুমাত্র আলোরই রূপ আছে, অন্ধকারের কোনো রূপ নেই? অন্ধকারের তো রূপ আছে। শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাসে দেখিয়ে দিয়েছেন অন্ধকারের যে কি রূপ। তাই এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেন বলতে চেয়েছেন যে অতীতের রূপ এই অন্ধকার। আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না। যে দিনটি আজকে থাকছে, সেই দিনটি আস্তে আস্তে মধ্যাহ্ন সূর্য যখন একটু একটু করে পশ্চিম গগনে এগিয়ে যাচ্ছে, দিনটি আর কারো সেই সোনার খাঁচায় থাকছে না। শেষে শেষে আমরা দেখতে পাচ্ছি দিকচক্রবালে যেন সূর্যরশ্মি যেমন ডুবে যাচ্ছে, দিনও সেরকম আলোকিত প্রত্যক্ষের মধ্যে থেকে আস্তে আস্তে সেই দিকচক্রবাল থেকে সে অন্ধকারের মধ্যে, সমুদ্রের মধ্যে সেটি চলে যাচ্ছে। সে আর কখনো ফিরে আসে না, আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না। তাই এই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি, সে দেখা দিল। চন্দ্রনাথকে তিনি অন্ধকারের মধ্যে অন্বেষণ করছেন। তোমরা ক্লাস 7-এ পড়েছিলে খোকনের প্রথম ছবি, সেখানে ছিল যে অন্ধকারের মধ্য থেকে একটা মুখ ভেসে আসলো। তাই অন্ধকারও যেন কখনো কখনো আমাদের সেই মুখচ্ছবিকে তুলে ধরে। কিশোর চন্দ্রনাথ অন্ধকারের মধ্যে থেকে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে এসে দাঁড়ালো। তার দৈহিক আকৃতির বর্ণনা কি? দীর্ঘাকৃতি, সবল, সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। অসাধারণ তার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালে ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। চন্দ্রনাথের নাক পুরু, মোটা। দৈহিক গঠন এক একজনের এক এক রকম থাকে। আর সেই তার মধ্যে যদি কোনো ভাবাবেগ তৈরি হয়, তখন তারই নাসিকা প্রান্ত স্ফীত হয়ে ওঠে, ফুলে ওঠে। তার মনে কোনো প্রতিক্রিয়া হলে সেটা দৈহিক প্রতিক্রিয়ায় প্রকাশিত হয়, আর নাসিকা প্রান্ত ফীত হয়ে ওঠে, তার মধ্য দিয়েও সেটি দেখা যায়। বড় বড় চোখ, চওড়া কপাল, আর কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই যে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন, এই ত্রিশূল চিহ্নের বর্ণনা যদি আমরা দেখি, এই ত্রিশূল চিহ্ন আসলে চামড়ার অন্তরালে যে শিরা উপশিরা থাকে, তার মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে এই ত্রিশূল চিহ্ন অনেকের শরীরে কিন্তু মুখের অবয়বের মধ্যে গিয়ে সেটি প্রকাশিত হয়। এর একটা বিজ্ঞানসম্মত ভিত্তি আছে, এবং যদি ছবিটার দিকে তাকিয়ে আমরা এই ছবিটা দেখতে পারব। দীর্ঘাকৃতি, সবল, সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। অসাধারণ তার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ,
চওড়া কপাল, আর সেই কপালে ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক ওপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। আমরা জানি কারো কারো মনের মধ্যে যে প্রতিক্রিয়া, কোনো ঘটনা, কোনো বস্তু, কোনো বিষয়, সেটি তার দৈহিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত হয়। চন্দ্রনাথ যে অবস্থায় আবেগরুদ্ধ হয় বা ভাবাবেগ তাকে যখন গ্রাস করে, সেই সময় তার নাসিকা প্রান্ত স্ফীত হয়ে ওঠে। এমনি তার পুরু মোটা নাক, তারপর আবার সেটি আরও যেন স্ফীত হয়ে তার অন্তরে যে একটা বিক্ষেপ চলছে সেটাকে চিহ্নিত করে। আর যে ত্রিশূলের কথা বলা হচ্ছে তার বৈজ্ঞানিক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কপালের মধ্যে যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন এবং সুপ্রাট্রক্লিয়ার ভেন, এই ভেনগুলি এমনভাবে পরস্পর আবর্তের মতো রয়েছে, জালিকাকারের মতো রয়েছে। এগুলি কারো কারো শরীরে কপালে বিশেষত কপাল অংশে প্রকট হয়ে ওঠে। এর কারণও বিজ্ঞান নির্দেশ করছে যে এই ফ্রন্টাল ভেন যাকে বলা হচ্ছে, সে এরকম একটি সম্পর্কে আবদ্ধ হয় এবং তার মধ্য দিয়ে সেটি বাইরে প্রকাশিত হয়। চন্দ্রনাথের এই উত্তেজনায়, সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক উপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। এবং পরবর্তী ক্ষেত্র আমরা দেখব যে মুহূর্তে তার ফল প্রকাশের পরবর্তী সময় বা তার আশার অতিরিক্ত বিষয় বা আশার অনুরূপ যে ফল যখন সে পাচ্ছে না, সেরকম ঘটনা যখন ঘটছে, তার মনের মধ্যে এই প্রতিক্রিয়া কিন্তু দৈহিক অবয়ব, বিশেষত মুখাবয়বের মধ্যে খুব স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। আর এরই সঙ্গে অনুষঙ্গে ভিড় করে আসছেন হেডমাস্টার মশাই। তার শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির যে চেহারা, বোর্ডিংয়ের ফটকের সম্মুখেই চেয়ার বেঞ্চের আসন পেতে বসে আছেন, হুঁকাটি হাতে ধরাইয়াছে, চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। স্কুলের ফল প্রকাশের পর চন্দ্রনাথের যে অভিব্যক্তি, চন্দ্রনাথের যে মনের অবস্থা, সেটি জানার জন্যই হেডমাস্টার মহাশয় নরেশকে পাঠালেন তার কাছে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। এই আঘাত কিসের? চন্দ্রনাথ প্রাইজ পুরস্কার গ্রহণ করবে না, সেটি সে প্রত্যাখ্যান করেছে। কারণ জীবনে সে দ্বিতীয় হয়নি, তাকে দ্বিতীয় করা হয়েছে, সে বাধ্য হয়েছে দ্বিতীয় হতে, এটি তার হৃদয়ে খুব বেজেছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে, সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না এবং আজ পর্যন্ত কখনো সে সেকেন্ড হয় নাই, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। চন্দ্রনাথের কাছে গেলাম। এই অবস্থায় চন্দ্রনাথের কাছে যাওয়া ছাড়া উপায় নেই। দারিদ্র জীর্ণ স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল। যে কাজটি চন্দ্রনাথ করে খুব মনোযোগের সঙ্গে করে, তাকে বাইরের কোনো বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। একান্ত মনোযোগের সঙ্গে সে কিছু লিখছে। তার কাছে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে কোনোভাবেই সেটিতে ভ্রুক্ষেপ করল না, সে লিখিতেই থাকিল। নরেশ এসেছে বলে কোনো অভ্যর্থনা সে করল না, সে তার স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? লিখিতে লিখিতেই চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি। স্কুলের রেজাল্ট হয়ে গেছে, বাইরে প্রকাশিত হয়েছে, ফল প্রকাশিত হয়েছে।
এবার ইউনিভার্সিটির এক্সামিনেশন পরীক্ষা। চন্দ্রনাথের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আনুপাতিক হারে সমস্ত স্কুলের রেজাল্টের বা ফলের সে একটা পূর্বাভাস যেন সে দেখতে পাচ্ছে এবং সেটি সে লিখিত আকারে প্রকাশ করছে। আমাদের স্বভাবতই কৌতূহল হয় কি সেই বিষয়টি, চন্দ্রনাথের নিজের রেজাল্টও কেমন আর স্কুলের অন্য সকলের রেজাল্টও কেমন, এবং একজন ছাত্রের পক্ষে এরকমভাবে সবার রেজাল্ট কি হবে, ফল কি হবে সেটি জানা কি সম্ভব? কিন্তু চন্দ্রনাথের মতো চরিত্রের পক্ষে সম্ভব, কারণ তার অন্তরের আন্তরিক জেদ এবং তার যে একগুয়েমি, তার যে মর্যাদা, তার যে আত্মসম্মান, সেগুলো তাকে দিয়ে এরকম ধরনের কাজ করায়। তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। চন্দ্রনাথ আরো খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, দেখ। কাগজটায় চোখ বুলাইতেছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে 2টো ফেল, অমিয় আর শ্যামা, তাছাড়া সব পাস হবে। মানে ওর যদি 550 বা তার বেশি হয় তাহলে সামগ্রিকভাবে স্কুলের ফল ভালো হবে এবং তাতে দেখা যাবে অমিয় আর শ্যামা যারা একান্তই কিছু পারে না তাদের বাদ দিয়ে আর সকলে পাশ করে যাবে। আর আমার যদি 525-এর নিচে হয়, সুতরাং সেই খাতা দেখা বা মূল্যায়নে যদি যথেষ্ট পরিমাণ কঠোরতা থাকে তাহলে 525 যদি চন্দ্রনাথের না ওঠে তাহলে 10টা ফেল করবে, অর্থাৎ সেই কঠোরতার শিকার হবে 10 জন ছাত্র। আর নরু বা নরেশ সে কোনোভাবেই 3rd ডিভিশনের উপরে 2nd ডিভিশন পাবে না, সে নির্ঘাত 3rd ডিভিশনে যাবে। স্বভাবত শ্রোতা যে, এরকম কথার শ্রোতা যে, তার পক্ষে সব কথা শুনে, বিশেষত নিজেকে যখন বলছে 3rd ডিভিশনের উপরে যাবে না, তার তো মনে মনে একটু রাগই হবে। তাই তার মনে সেখানে সেই সময় একান্ত তার প্রার্থনা যেন যার মধ্যে এই দম্ভ আছে, এই অহংকার আছে, সে ফার্স্ট হবে। শুধু তাই নয়, সে 550 পাবে নাম্বার, আবার অথচ সে 525-এর কম পাবে, মোটামুটিভাবে 500-র মধ্যেই তার নম্বর ঘোরাফেরা করবে। সে যখন অপর এক সহপাঠীকে 3rd ডিভিশনের দোরগোড়ায়, 3rd ডিভিশনের প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ রাখতে চায়, সেটা তো তার হৃদয়ে খুব বাজবে। সুতরাং সে মনে মনে প্রার্থনা করল, এ দাম্ভিকটার যেন ফেল হয়, এই কামনায় বোধ হয় করেছিলাম। চন্দ্রনাথ মন বুঝতে পারে, তাই সে বলল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু এটাই হচ্ছে অঙ্ক, দিস ইজ ম্যাথমেটিক্স, এটাই হচ্ছে গণনা। অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখাবে একই দেখাবে। আমার সাথে তোর এবং আমার সাথে সকল ক্লাসের সকল ছাত্রের মানের যে আনুপাতিক হার, সেটি রেজাল্টের মধ্য দিয়ে প্রকাশিত হবে, তার কম বেশি তো কিছু হবে না। সুতরাং সে শুধুমাত্র সেই গাণিতিক হিসাবটা প্রকাশ করেছে, আর কিছুই করেনি সে। একের মূল্য কমে সকলের কমবে, একের মূল্য বাড়ে এটা অব্যক্ত থেকেছে, সকলের বাড়বে। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, সে হলো না। চন্দ্রনাথের দাদা নিশানাথ একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? তিনি যেন আকাশ থেকে পড়েছেন। অর্থাৎ স্কুলের মাস্টারমশাই তার অভিভাবককে জানানোর উদ্দেশ্যে চন্দ্রনাথের বাড়িতে পত্র পাঠিয়েছেন। সেই পত্রটা দাদার হস্তগত হয়েছে। দাদা সেই পত্র পেয়ে চন্দ্রনাথকে বলছেন, কেন এরকম ঘটনা ঘটেছে। পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি। কারণ চন্দ্রনাথের আবার আবেগ, যে মুহূর্তে সে আবেগরুদ্ধ হয়ে পড়ে, চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল। ললাটের শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল, প্রকট হচ্ছিল। হ্যাঁ, অনেকেরই থাকে কপালে বা মাথার 2 পাশে বা চোয়াল, এগুলো ধীরে ধীরে প্রকট হয়ে যায়। তা সেইভাবে সে আত্মপ্রকাশ করছে। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া, অর্থাৎ মনের মধ্যে তার একটা প্রচণ্ড ঝড় চলছে, এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল, কারণ 2nd প্রাইজ নেয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। জীবনে সে কখনো 2nd প্রাইজ গ্রহণ করেনি, এটি তার আত্মসম্মানের আঘাত লাগে।
চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ। তুমি রেজাল্ট খারাপ করেছো, সেটা তোমার নিজের অক্ষমতা প্রকাশিত হয়েছে। সেটার মধ্যে আবার তোমার ডিগনিটি কোথা থেকে আসলো? নিজের অপরাধ, নিজের অক্ষমতাকে বাইরে প্রকাশ করেছো, সেটিকে আবার ডিগনিটি দিয়ে তুমি ঢাকার চেষ্টা করছো। বাধা দিয়া চন্দ্রনাথ বলল, তুমি জানো না দাদা। কি জানি না? জানবার এতে আছে কি? স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্য হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি, তার উপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরো 2-1 জন। তাহলে আমরা দেখি একটা স্বজন পোষণের চূড়ান্ত নিদর্শন। স্কুলের যিনি সেক্রেটারি, তার ভাইপো, তাকে ফার্স্ট করা হয়েছে। হিরুর কথা বলা হচ্ছে, আমরা পরে জানব। আর তার যে প্রাইভেট টিউটর, গৃহশিক্ষক, তিনি স্কুলেরই শিক্ষক মহাশয়। তিনি পরীক্ষার আগেই তার ওই স্নেহ অতি বিষম বস্তু, স্নেহের কারণে বা মান মর্যাদার কারণে তিনি তার প্রশ্নপত্রটি, যেটি চরম অপরাধ বলে পরিগণিত হয়, কখনোই এই ধরনের শিক্ষক মহাশয়দের মধ্যে এই ধরনের স্বভাব বা অভ্যাস থাকে না, এখানে একটি সামাজিক সত্য হিসাবে তুলে ধরা হয়েছে, কিন্তু এটা আদর্শের চ্যুতি। তিনি প্রশ্নপত্রটি ছাত্রের কাছে আগে দিয়ে দিয়েছেন। তারপর যখন খাতা দেখা হয়েছে, খাতা মূল্যায়ন করা হয়েছে, তখনও তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করেছেন। এবং আরো 2-1 জন। চন্দ্রনাথের কাছ থেকে এই সব কিছু শোনার পর চন্দ্রনাথের দাদা একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে। তিনি আশা করতে পারেননি, আমরা আগেই বলেছি নিশানাথ বাবু সংসারে থেকেও তিনি বিবাগী, সংসার বিচ্যুত, নির্লিপ্ত মানুষ। তার ঘরে তার স্ত্রী, তার সন্তান, তাদেরও সবসময় তিনি খোঁজ খবর রাখেন না। মাঝে মাঝেই তীর্থ পর্যটনে তিনি বেরিয়ে যান এবং অনেক দিন পরে তিনি ফিরে আসেন। সর্বদাই জপ তপ এই ধরনের যে আচরণ, ধর্মের যে বাহ্য আচরণ, সেই সব নিয়ে তিনি ব্যস্ত থাকেন। সুতরাং তার কাছে কোনো এই ধরনের হেডমাস্টারমশাইকে একটি পত্র দেয়া, সেটি তার কাছে তার ধারণা বা চিন্তার বাইরে, তিনি ভাবতেই পারেন না। প্রতিষ্ঠান বিরোধিতা তার অভিধানে নেই। তাই তিনি চন্দ্রনাথের এই কথায় একেবারে তার মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে 3টে অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম, এবং মাস্টার পূর্বে বলে দেয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। আগে প্রশ্নপত্র পেয়ে গেছে, আগে জানা অঙ্ক এসছে, তবু সে অঙ্ক টুকতে পারে না। এটা চন্দ্রনাথেরই কৃতিত্ব। চন্দ্রনাথের দাদা দেখল ভাইয়ের এই ধরনের সত্যবাদিতার সঙ্গে, যেটি তার কাছে অর্বাচীনতা বলে প্রকাশিত, তার সঙ্গে তর্ক করে লাভ নেই। কখনো কখনো আমরা দেখি প্রাচীন এবং নবীনের দ্বন্দ্বে, নবীন যদি সত্যবাদী হন, সেই ব্যাপারটাকে প্রাচীনেরা, মানে একটু পুরনোপন্থী যারা আছেন, তারা বলেন যে এগুলি আসলে নিজেদের মূর্খামির প্রকাশ, অর্বাচীনতা প্রকাশ। তাই বলছেন, তোমার সাথে তর্ক করে আর লাভ নেই, তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে পত্র লেখো, বুঝলে? চন্দ্রনাথের একই উত্তর, না। পরপর দাদার অনেকগুলি পরামর্শ, চন্দ্রনাথের দাদা বলছেন তোমায় করতে হবে না। চন্দ্রনাথের দাদা আরো বিস্মিত হয়ে পড়ছেন, করবে না? শেষ জানতে চাইছেন, না। এই এত কিছু বলার পর চন্দ্রনাথের দাদা তার নিজের স্ত্রীর কথা বলছেন, তোমার বৌদি আগেই বলেছিল যে তোমার ভাই অনেক স্বাধীন হয়েছে, স্বেচ্ছাচারী তার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কিন্তু আমি ভাবতে পারিনি, বিশ্বাস করিনি। সুতরাং আমার এই অবস্থায়, আজকের এই অবস্থায় তুমি যে আমার কোনো রকম সম্মান রাখলে না, সুতরাং তোমারতে এবং আমাতে পৃথক হওয়াই একান্ত বাঞ্ছনীয়। তাই আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব বা সম্পর্ক বা সম্বন্ধ থাকবে না। আজ থেকে
আমরা পৃথক। দাদা সেই দিন সেই মুহূর্তে সেটি তিনি ঘোষণা করে দিলেন। অবিচলিত কণ্ঠে চন্দ্রনাথ বলিল, বেশ। চন্দ্রনাথের পক্ষে এটি মেনে ছাড়া আর কোনো উপায় নেই। চন্দ্রনাথ সেটি মেনে নিয়েছে। চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিল। তিনি ভাইয়ের কাছ থেকে এই উত্তর প্রত্যাশা করেননি। বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর। খুবই ধীর স্থির সংযতভাবে, কোনো উচ্ছ্বাস প্রকাশ পায়নি। তার ভাই যেন আগে থেকে তার পূর্ব কল্পিত বা পূর্ব নির্ধারিত সেভাবেই তার উত্তরটি প্রদান করেছে। আমি বেশ বুঝিলাম ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন, কারণ তার যা স্বভাব, নিশানাতের যা স্বভাব, সেখানে তিনি দাঁতে ঠোঁট কামড়াইয়া দাঁড়াইয়া ছিলেন। চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। এই যে তিনিও তার ভাবাবেগকে বাইরে প্রকাশ যথাসম্ভব গোপন করার চেষ্টা করছেন, নিজে দাঁত দিয়ে সেই ঠোঁট কামড়ে ধরছেন, এরকম বুকে দাগ কাটা দৃষ্টি আমি খুবই কমই দেখেছি। এক মুহূর্তে এক যেন স্পষ্ট দেখিতে পাইতেছি, দাদা মুখ তুলিয়া সম্মুখের জানলার ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন। ভাইয়ের থেকে দৃষ্টি অন্যত্র নেয়ার জন্য অনেক সময় আমরা এরকম করি, কারো কথা হয়তো শুনতে ইচ্ছা করছে না বা তার দিকে দৃষ্টিপাত করতে ইচ্ছা করছে না, আমরা জানলা দিয়ে বা সেই উদার প্রকৃতির দিকে আমরা উদাসভাবে চেয়ে থাকি। তার দাদাও সেই কাজটি করলেন। বৈষ্ণব যে আখড়া, সেখানকার যে তমাল গাছ আছে তার দিকে সেটা দেখা যাচ্ছিল, সেই দিকে চেয়ে থাকলেন। সেখানে কাকের কোলাহল চলছে। তাকে দেখে নরু বা নরেশের খুব কষ্ট হলো, এবং অন্ধকারের মধ্যে সে তো আসলে এই ঘটনাগুলি সে চোখ বন্ধ করে সে শুধু দেখার চেষ্টা করছে। তাই অন্ধকারের মধ্যে থেকে পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সে আবার অনুধ্যান করছে, তাই সে চোখ বন্ধ করলো। বোর্ডিংয়ে এসে মাস্টার মশাইকে সে সংবাদ দিতে গিয়ে দেখা গেল তিনি সেরকমই ভাবে বসে আছেন, চিন্তাকুল নেত্রে, কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আমাকে দেখবা মাত্র তিনি বলছেন, কি হলো নরু, কি হলো? তাকে যা ঘটনা ঘটেছিল আনুপর্বিক বিবরণ সবকিছু দেয়া হলো। তিনি বললেন, হুকুটি হাতে ধরে বসে থাকলেন। মাস্টার মশাই আবার বললেন যে, আমি একবার যাব। নরেশ, কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? মাস্টার মশাই কিন্তু আবার সংসারী মানুষ, তার কাছে যেটি সব থেকে বেশি বেদনার সেটি হচ্ছে এই একটি মাস্টারমশাইয়ের, হেডমাস্টারমশাইয়ের একটি পত্রকে কেন্দ্র করে চন্দ্রনাথ এবং তার দাদার মধ্যে একটা পৃথকীকরণ ঘটে যাচ্ছে, দুজনে আলাদা হয়ে যাচ্ছে সাংসারিকভাবে। এটি তার হৃদয়ে খুব বেজেছে। আমি বললাম, না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শুনবে না, আমার কথা শুনবে না? মাস্টারমশাইয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। আমি উত্তর দিলাম, না। নীরবে দাঁড়াইয়া রহিলাম, কারণ এই না বলার পিছনে আগে চন্দ্রনাথ এবং তার দাদার যে কথোপকথন, সেখানে তার দাদার পক্ষ থেকে যে পরামর্শ দেয়া হয়েছে, চন্দ্রনাথ প্রত্যেকবারই বলছে না না না। অস্বীকারের একেবারে চূড়ান্ত পর্যায়ে চন্দ্রনাথ চলে গিয়েছে। তাই নরু বা নরেশের বিশ্বাস চন্দ্রনাথ মাস্টারমশাইয়ের কথাতেও না বলবে। মাস্টারমশাই বলছেন, আমারই অন্যায় হলো, চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না ছিছি, আমি চলিয়া আসিতেছিলাম। তিনি আবার ডাকিলেন, তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না, চন্দ্রনাথ আমার কথা শুনবে না? আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রহিলাম, কারণ এরপরে আর বলা যায় না। মাস্টারমশাইয়ের মধ্যে একটা ব্যাকুলতা প্রকাশিত হচ্ছে। ধীরে ধীরে চলিয়া আসিলাম। দিন দুই পর শুনিলাম চন্দ্রনাথ সত্যি দাদার সঙ্গে পৃথক হয়েছে। চন্দ্রনাথ তো যে মতো ভাবা সে মতো কাজ, কোনো তার ভাবনার মধ্যে আর কৃতকর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং তে বলেছে যখন দাদা তাকে আলাদা হয়ে যাবে, দাদা সংস্রব রাখবে না, সম্পর্ক রাখবে না, চন্দ্রনাথ সেই মতোই কাজ করেছে। চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে কি? সম্পত্তি তো কিছু ছিল না, মাত্র বাড়িখানা, বিঘে কয় জমি, কিছু বাসন, সে ভাগ হয়ে গেল। বিশাল বড় ভূসম্পত্তির অধিকারী না তারা, সাধারণ বাড়ি, বসত বাড়িটাই হচ্ছে একমাত্র। আর তার মধ্যে সেই বাড়ির মধ্যে হচ্ছে আর কিছু জমি আছে, কিছু বাসন কোসন ইত্যাদি, যা মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, সেগুলো ভাগ করে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল। চন্দ্রনাথ বলছে, আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, ভালোই হলো। কিন্তু সেদিন মনে হয় নরেশ মনের কোণে কোণে ভেবেছিল চন্দ্রনাথের সঙ্গে আর কোনো সংস্রব রাখবে না। চন্দ্রনাথ হেসে বলল, হিরু এসেছিল আমার কাছে, বলেছে কাকা বলেছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরুর কাকা
যার কারণে যিনি তার ভাইপোকে ফার্স্ট করবেন বলে এত কিছুর আয়োজন, সেই হিরুর কাকা এসে বলেছেন একটা ওই সান্ত্বনা পুরস্কারের মতো চন্দ্রনাথকে তার পক্ষ থেকে একটা স্পেশাল প্রাইজ, বিশেষ পুরস্কার তিনি ঘোষণা করেছেন। হিরুই সেবার ফার্স্ট হইয়াছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। আমি প্রশ্ন করিলাম, কি বললি তুই? চন্দ্রনাথ তার স্বভাব যা সেরকমই উত্তর দিল। তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম, একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ আমি করতে পারি না। এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক। যার যোগ সাজসে, যার কারণে চন্দ্রনাথকে আজকে দ্বিতীয় হতে হয়েছে, সেই পুরস্কার তো সে গ্রহণ করতে পারবে না। তাই এটিও তার সত্যি, যদি তার আত্মসম্মান বলে কিছু থাকে, সেটি তার সম্মানে লাগবে। সুতরাং তার অপমানজনক এই প্রস্তাব সে নিতে পারবে না। চন্দ্রনাথের মুখের দিকে তাকিয়ে রইলাম, মুখের দিকেই চাহিয়াছিলাম। সে আবার বলিল, হেডমাস্টার মহাশয়ও ডেকে পাঠিয়েছিলেন, তাকেও উত্তর দিয়ে দিলাম, গুরুদক্ষিণার যুগ আর নেই। স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে গেছে, 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আর। অর্থাৎ এখন অপেক্ষা শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের ফলের। গুরুমশাই ডেকেছিলেন, কিন্তু স্কুলের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখতে আগ্রহী নয়। সেই মুহূর্তে উঠিয়া আসিলাম। তারপর ছুটি হলে যা হয়, নরেশ মামার বাড়ি চলে গিয়েছে, পরীক্ষার খবর প্রকাশিত হয়েছে, হিরুর পত্র পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রনাথের অনুমান একটি বিষয় ছাড়া বাকি সমস্ত বিষয় অক্ষরে অক্ষরে মিলে গেছে। 10টি ছেলে ফেল করেছে, নরেশ তৃতীয় বিভাগেই কোনোরূপে পাশ করেছে, চন্দ্রনাথ 525 পায়নি, তার কম পেয়েছে। কিন্তু একটি শুধু মেলে নাই, হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে। হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে। মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না, সত্য বলিতে কি চন্দ্রনাথ এবং হিরুতে অনেক প্রভেদ। নরেশের কিন্তু প্রচ্ছন্ন একটা ভালোবাসা যেন চন্দ্রনাথের প্রতি। শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র লিখছেন, শ্রীকান্ত তার এই যে কৈশোরে ইন্দ্রনাথের সঙ্গে তার পরিচয়, সেটি যেন তার সারা জীবনে কোনোদিন সে ভুলতে পারেনি। এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কটা দিতে পারলে? বিধাতাকে প্রশ্ন করছে, ভগবান, টাকা পয়সা ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার ভান্ডার হইতে দিতেছ দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কটা দিতে পারলে? এখানে আমরা দেখব নরেশেরও সেরকম যেন একটা প্রশ্ন রয়েছে। নরেশ মনে মনে চন্দ্রনাথকে ভালোবাসে, চন্দ্রনাথের কৃতিত্বে সে মনে মনে গর্ব অনুভব করে। তাই চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না। অপরাহ্নে 5টার ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়াই সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পাইলাম। হিরু স্কলারশিপ পাইবে, সেই কারণে বাড়ি থেকে, যেহেতু তারা অবস্থাপন্ন, সেহেতু নানা রকম আয়োজন করা হয়েছে। আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি। সেই বাড়ি নির্জন, খাখা করেছে, কেউ কোথায় নেই। শয়ন ঘরখানারও দুয়ারা বন্ধ, কড়াই অতি সামান্য দামের তালা ঝুলিতেছে। সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। উৎসবের বিপুল সমারোহ। হিরু ধনির সন্তান, অর্থের অভাব সেখানে নেই। চীনা লণ্ঠন রঙিন কাগজের মালায় নিপুণ বিন্যাসে তাদের বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে। উৎসবের পরিবেশ, বিচিত্র সমাবেশ। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল, তিনি নিজে বাগানটাকে সাজিয়েছেন। বিশিষ্ট অতিথি অনেকে ছিলেন, জন 2 ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। সরকারি পদাধিকারী যারা ছিলেন তারা ছিলেন, বিশিষ্ট অতিথি ছিলেন, ডেপুটি, ডিএসপি, পুলিশের পদস্থ অফিসাররা, স্থানীয় সাব রেজিস্ট্রার তিনি ছিলেন, থানার দারোগা তিনি ছিলেন, এবং গ্রামের মধ্যে যে যারা ভদ্র, যারা সেই বিভিন্ন তৎকালীন গ্রামীণ সমাজে যে ভাগগুলি ছিল, ব্রাহ্মণ কায়স্থ ইত্যাদি ভাগ ছিল, বর্ণ বিভাগ ছিল, সেই প্রত্যেক বর্ণেরই সম্ভ্রান্ত মানুষ যারা ছিলেন তাদেরকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে, তারা সেখানে উপস্থিত ছিলেন। হিরুর চেহারার মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি।
হিরুর কথা মনে পড়িয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে শুকতারা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ আর হিরুর সঙ্গে শুকতারা এই দুটির উপমা টেনেছেন। এর মধ্যে একটি বিশেষ কারণ আছে, কারণ এই শুকতারা বা যাকে শুক্র গ্রহ বলা হয়, সূর্যের থেকে দূরত্বের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর বোন গ্রহ বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবীর সঙ্গে এর আকারে, উপাদানে, আচরণে অনেক মিল আছে। এই গ্রহটি যখন সকালের আকাশে উদিত হয় তখন একে শুকতারা বলে, আর সন্ধ্যার আকাশে যখন উদিত হয় তখন সন্ধ্যা তারা বলে ডাকে। এর চেহারাটি দেখতে এরকম, অনেকটা শান্ত, স্নিগ্ধ। তাহলে শুক্র গ্রহ, হিরুর সঙ্গে এর তুলনা করা হয়েছে। হিরু শান্ত, হিরু শিষ্ট, হিরু মার্জিত, কিন্তু চন্দ্রনাথ সে ভীম, সে ভয়ঙ্কর, তার সঙ্গে কালপুরুষের। খুব পরিকল্পিতভাবে এই দুটি উপমা দিয়েছেন। তাই বলছেন যে হিরুর কথা মনে পড়লে সেই শুকতারার কথাই তার মনে পড়ে। হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল। নানা কথার মধ্যে সে বলিল, কাকা বলছিলেন এখন থেকে ICS এর জন্য তৈরি হও, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটি সেই সময় সেই বিলেত থেকে পড়তে হতো, পাশ করতে হতো, এবং সেখানে তার থেকে উচ্চ পদস্থ সেই চাকুরি পাওয়া যেত। এখন আর সেটি নেই। বিলেতে যাবার আমার বড় স্বাদ নড়ু। এই যে ঘটনাগুলো বলছে, এই উচ্চাসা, হিরুর উচ্চাসা প্রত্যেক মুহূর্তে কিন্তু নরেশের মনে চন্দ্রনাথ সম্পর্কে একটা প্রতিতুলনা নিয়ে আসছে। চন্দ্রনাথ যেমন আনুপাতিক হারে সমস্ত ক্লাসের ছেলেদের ফলাফলের বিচার করছে, তেমনি নরেশের কাছে সমস্ত ছেলে বিষয় না, বিচার্য না। প্রধান বিচার্য বিষয় চন্দ্রনাথ এবং হিরু। প্রত্যেক কথার সঙ্গে সঙ্গে চন্দ্রনাথের কথা মনে আসছে নরেশের। আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে, কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই। হিরুই বলিল, আজই দুপুরে সে চলে গেল। আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তবু সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো। এর মধ্যেই এই সমস্ত কথোপকথন করছে, বোঝাই যাচ্ছে এগুলো সাধারণভাবে একটি ভদ্রতা, সৌজন্য, যে আর একটা দিন যদি সে থেকে যেত, বন্ধুর বিজয়ে এরকম উৎসব হচ্ছে। সে সময় মাস্টার মশাই প্রবেশ করছেন। সচেতন হইয়া মুখ ফিরিয়া দেখিলাম, শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকেই আসিতেছেন। আমরা উঠিয়া দাঁড়াইলাম। তাহলে এই যে চন্দ্রনাথের রেজাল্ট, যে রেজাল্টে সে প্রত্যাখ্যান করেছে, সেই পুরস্কারকে সে গ্রহণ করেনি, তাতে সেক্রেটারির যেমন ভূমিকা আছে, মাস্টারমশাই, স্কুলের হেডমাস্টারমশাইয়েরও একটু ভূমিকা রয়েছে। তিনি যখন আসছেন শীর্ণকায়, আগেই তার বর্ণনায় রয়েছে শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি, এন্ডির চাদর, এক ধরনের গুটি পোকা থেকে তৈরি হয়, তসরের কাপড়, সেই চাদর গায়ে দিয়ে এই ছাত্রদের দেখে অনেক দিন পরে সে ছাত্রদের দিকে আসছেন। ছাত্রদের ফল প্রকাশের পরে ছাত্ররাও যথোচিতভাবে তাকে সম্মান জানাচ্ছে, উঠে দাঁড়াচ্ছেন। হাসিয়া মাস্টারমশাই বললেন, আজি এলে নরেশ? আজি এলে, আগে হচ্ছে তুই সম্বোধন করা হতো, এখন হচ্ছে তুমি বলছেন। মাস্টারমশাইয়ের বিশেষত্বটুকু এইটু, ছাত্র তার অধিকারের গণ্ডি পার হইলে সে আর তুই নয়, তখন সে তুমি হয়ে যায় তার কাছে। এরকম অনেক মাস্টারমশাইয়ের স্বভাব বৈশিষ্ট্য থাকে। এক সময় তার যারা ছাত্র ছিলেন, পরবর্তীকালে তারা যখন আরো বড় হয় তাদেরকে তুমি, এমনকি কখনো কখনো আপনিও বলেন। তিনি আবার বলিলেন, তুমি পড়বে নিশ্চয় নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। নরেশ পড়তে ভালোবাসে, লিখতে ভালোবাসে, গল্প লিখতে ভালোবাসে, সাহিত্য চর্চা করতে ভালোবাসে। তো মাস্টারমশাই প্রথমেই বললেন, তুমি পড়বে, বিভিন্ন বিষয়ে পড়বে,
বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হবে, কিন্তু তার সঙ্গে একটু তুমি যে সময় পড়ার কথা, অর্থাৎ একাডেমিক যে তোমার পড়াশুনো, সেই সময় সাহিত্য চর্চাটা করবে না। তবে ছেড়ো না ও একটা বড় জিনিস বলে তিনি একটি কবিতার কথা, কবিতার লাইন উদ্ধৃত করলেন। শেম ইজ ক্রাউড বাট সলিটারি প্রাইড হওয়াই উচিত ও বস্তু। ও বস্তু বলতে কি? সাহিত্য চর্চা। এই সাহিত্য চর্চা হওয়া উচিত। পংক্তিটির এই যে তিনি বললেন, এটির উৎস হচ্ছে অলিভার গোল্ডস্মিথের লেখা দ্য ডেজার্টেড ভিলেজ নামক কবিতা, তার মধ্যে এটি বলা হয়েছে। অনেক বড় কবিতা, তার মধ্যে থেকে আমরা একটু দেখে নিই, সেই কবিতার মধ্যে থেকে কবিতার বইটাকে আমরা একটু লক্ষ্য করি, যে এখানে কবিতার বইয়ের উপরটি দেখা যাচ্ছে, দি ডেজার্টেড ভিলেজ পোয়েম বাই অলিভার গোল্ডস্মিথ, লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল এটি। আসলে এর মধ্য দিয়ে বলতে চেয়েছেন যে কথাটা, যে বাইরে লোকজনের কাছে সেটি প্রকাশ পেলে লজ্জা লাগে, কিন্তু নিভৃতে তুমি যখন একাকী থাকছো তখন সেটি তোমার কাছে গর্বের বিষয় বা অহংকারের বিষয়। সাহিত্য চর্চা এমন একটা জিনিস, সাহিত্য কখনো ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, কিন্তু নিভৃত ক্ষণে সে আত্মার সঙ্গী হয়ে ওঠে। যে কারণে সাহিত্য দর্পণকার বলছেন, তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ ন বিদ্যতে। সেটা যখন আস্বাদন করা হয় বিভাবের কারণে, তখন যিনি পড়ছেন পাঠক, সহৃদয় পাঠক, তার সঙ্গে সাহিত্যের সেই চরিত্রের কোনো আর পার্থক্য থাকে না, সে নিজেকে আর আলাদা করতে পারে না। তাই সেটি অবশ্যই হচ্ছে সলিটারি প্রাইড, একাকিত্বের সঙ্গী শুধু নয়, একাকিত্বের গর্ব অহংকার, কিন্তু সেটি জনতার মাঝখানে কখনো কখনো লজ্জা এসে হয়ে দাঁড়ায়, বা কখনো কখনো লোকজনের কাছে সেটি যদি প্রকাশিত হয় তখন যেন একটা লজ্জা লাগে। এই উপদেশটি সেদিন শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় দিয়েছিলেন। আমি চুপ করিয়া থাকিলাম। হিরু বলিল, নরুর লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আমাকে লেখাটা দেখাবে তো নরেশ, পড়বো আমি। তারপর আমাকে প্রশ্ন করিলেন, আবার মাস্টার মশাইয়ের যে চিন্তা ছিল তার মনের মধ্যে রেখাপাত করেছে চন্দ্রনাথ। তাই তিনি বলছেন, আমাকে প্রশ্ন করিলে চন্দ্রনাথ কোথায় গেল? কাউকে বলে গেল না? তোমাকেও কি কিছু জানিয়ে যায়নি পত্র টত্র লিখে? বলিলাম, না স্যার, কাউকেই সে কিছু জানিয়ে যায়নি। লাঠির উপর ভর দিয়া মাস্টারমশাই কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন। কি যেন তিনি চিন্তা করিতেছিলেন। আমরাও নীরব। বৃদ্ধ হয়ে পড়েছেন, বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন, লাঠির উপর ভর দিয়ে তিনি নীরবে চিন্তা করছেন সেই ফেলে আসা দিনের কথা। হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথকে সেদিন দ্বিতীয় করতে হয়েছিল, তার জন্য তিনি নিজেকেও মনে মনে ক্ষমা হয়তো করেননি। সকলে নীরব। এই নীরবতার মধ্য দিয়ে যেন অতীতের এক সরব মুহূর্ত উজ্জ্বল হয়ে উঠছে, প্রকাশিত হয়ে উঠছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবে চলিয়া গেলেন। আমরা আবার বসিলাম। হিরু বলিল, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? চিঠিখানা দেখিলাম, সে লিখিয়া আছে, প্রিয় বরেশু। প্রথমে সম্ভাষণ করেছে প্রিয় বরেশু, কিন্তু প্রিয় বরেশু কেটে দিয়েছে, খুব সচেতনভাবে প্রিয় বরেশু কেটে দিয়ে লিখেছে প্রীতি ভাজনেশু। প্রিয় আর প্রীতি দুটির মধ্যে কিছু পার্থক্য আছে। প্রীতি সাধারণভাবে সকলের প্রতি, বঙ্কিমচন্দ্র বলছেন প্রীতি সর্বব্যাপিনী ঈশ্বরী প্রীতি। প্রীতি হচ্ছে সর্বব্যাপিনী, কিন্তু প্রিয় কথাটা সকলের ক্ষেত্রে বা সকলের আগে বা সকলকে সম্ভাষণ করা যায় না। প্রীতিভাজন ইস্যুতে কোথাও যেন একটু দূরত্ব রয়েছে। আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই। আমাকে মার্জনা করিও, তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি। সৌজন্য কিন্তু চন্দ্রনাথ দেখায়, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেও পারিতে। শেষ পর্যন্ত বলছে যে কি করে তুমি এই যে আজকে উৎসবটা করেছো,
কি করে তুমি স্কলারশিপ পেয়েছো, সব কিছুর হয়তো একটি ইতিহাস আছে। তাই স্কলারশিপটা জীবনে কি, স্কলারশিপটা কি এমন বড় জিনিস যার জন্য উৎসব করতে হয়? ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। হিরু বলিল, চিঠিখানা রেখে দিলাম আমি, থাক এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। চন্দ্রনাথকে তার পাওয়া যাবে না, সেই চিঠিটাই হয়তো স্মৃতিচিহ্ন হিসাবে তার কাছে থেকে যাবে। সে আবার প্রশ্ন করিল, আচ্ছা কোথায় গেল সে, করবেই বা কি? সে যেন নিজেই একথা চিন্তা করিয়া দেখিতেছিল। হিরু জিজ্ঞাসা করছে, উত্তর দিলাম, জানি না। কিন্তু শেষ মুহূর্তে দাঁড়িয়ে, আমাদের পাঠ্য অংশের শেষ মুহূর্ত, কল্পনা করিয়াছিলাম কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যিনি এই বাণী শুনতে পারেন, জীবনে এগিয়ে যাওয়ার অর্থ যিনি জানেন, তার কাছে কখনোই যদি তার ডাক শুনে কেউ না আসে, তবু তার চলা থেমে থাকে না। তিনি একলা চলতে জানেন। তাই চন্দ্রনাথ সেই একলা পথে চলেছে। চলিষ্ণুতাই তার ধর্ম, তাকে কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারে না। তার মনে স্বপ্ন, গ্রোথ অফ সয়েল। সে সেই গ্রামের উন্নতির জন্য, মাটির উন্নতির জন্য সে চলেছে। সে একা চলেছে, দুই পাশে ধীর মন্থর গতিতে, প্রান্তর যেন পিছনের দিকে চলিয়ে আছে। আসলে সে চলিষ্ণু, সে এগিয়ে যাচ্ছে, আর সে গতিময়। আর স্থিতিজাড্যের কারণে সবকিছু মনে হচ্ছে তার পাশ থেকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। মাথার উপরে গভীর নীল আকাশে ছায়া পথ। আজকে যে পথে চলেছে, যে পথে সে চলেছে, সে পথে সে একা। সে জানে তার সব কিছু দিয়ে চলতে হবে, এবং এই যে চলার জন্য কোনো বাড়ির বা আবাসের নিশ্ছিদ্র নিরাপত্তা তার কাছে নেই। তার কাছে আছে, তার মাথার উপর কে থাকে? তার মাথার উপর রয়েছে নীল আকাশে ছায়াপথ। গ্যালাক্সি, যে ছায়াপথ বিভিন্ন রকমের হয়ে থাকে। ক্ষুদ্র বামন গ্যালাক্সিতেও প্রায় 1000-এরও কম নক্ষত্র থাকতে পারে। আবার কোনো কোনো গ্যালাক্সিতে 1,00,000 কোটি পর্যন্ত নক্ষত্র থাকতে পারে। প্রতিটি নক্ষত্র নিজ নিজ গ্যালাক্সির ভরের কেন্দ্রকে ঘিরে কক্ষপথে আবর্তন করে। আবার অধিকাংশ গ্যালাক্সির কেন্দ্রে একটি অতিকায় কৃষ্ণ গহ্বর থাকে। তাহলে চন্দ্রনাথের এই যে যাত্রাপথে পথ দেখাবে কে, নিরাপত্তা দেখাবে কে? অগণন নক্ষত্রের এই ছায়াপথ। তারাও চলেছে, নক্ষত্ররাও তো স্থির থাকে না, আর চন্দ্রনাথও চলেছে। এই অসীম যাত্রা পথে দুলোক এবং ভূলোক আজকে এক হয়ে গেছে। তাই চন্দ্রনাথ চলেছে, মাথার উপর গভীর আকাশের নীল ছায়াপথ, আর তার পাশে পাশে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলেছে। তাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে কালপুরুষ নক্ষত্র, যে তারই সহযোদ্ধা, যে তারই মতো ভীমকায়, যে তারই মতো চন্দ্রনাথ কালপুরুষের সাথে যে চারিত্রিক মিল আছে। সুতরাং তার মধ্যে দিয়ে চন্দ্রনাথ এই জীবনে চলিষ্ণুতার ধর্মকে খুঁজে পেয়েছে। পাঠ্য গল্প এখানেই শেষ। কিন্তু প্রথম যে অংশ নিয়ে শুরু করা হয়েছিল, যে সেই সমাধিপীঠ থেকে বেরিয়ে কোথায় আছে, 19 নম্বর শেষ পরিচ্ছেদ, যেখানে গিয়ে নরেশ লিখছে, তারপর স্মৃতির কত পাতা উল্টাইয়া গেলাম, চন্দ্রনাথ মীরা নাই, হিরু যাযাবরী নাই, আপনার কাজকর্মে মগ্ন হইয়া জগতের গতির সঙ্গে চলিয়াছি। আমার জীবন তারকা অস্তন্মুখ, সাহিত্য জগতে নামিতে শুরু করিয়াছি। খ্যাতি কমই নাই, বরং অর্থ, অভিনন্দন, সম্মান পর্যাপ্ত পরিমাণে পাইতেছি। কিন্তু ওখানেই তো ওই ইঙ্গিত আমি দেখিতে পাই, বিধাতা যেন আমার হিসাব নিকাশ চুকাইতে বসিয়াছেন।
পাওনা শেষ হলেই তো হিসাব চুকিয়া গেল। তাহলে এই যে ধীরে ধীরে আমরা জীবনের উপান্তে যখন চলে আসি, তখন বুঝি যে সমস্ত লেনাদেনা মিটিয়ে হিসাব চোকানোর দিন এসে গেছে। সেই পাওনা যেদিন থেকে শেষ, সেদিন থেকে হিসাব মিটে যাবে। গত বছর হাওড়ায় একটা সভার নিমন্ত্রণ সারিয়া বাড়ি ফিরিতেছিলাম, হঠাৎ দেখিলাম চন্দ্রনাথকে দেখিলাম। গাড়ি রাস্তার ধারে ভিড়াইতে বলিয়া গাড়ি হইতে নামিয়া গিয়া আবার তার হাত চাপিয়া ধরিলাম। চন্দ্রনাথ। সে ঈষৎ হাসিয়া বলিল, নড়ু। বলিলাম, হ্যাঁ, কিন্তু এখানে হয়, আমার গাড়িতে হয়, আমার ওখানে যেতে হবে, নীরুর সঙ্গে দেখা করবি। এরকম ভাবে আস্তে আস্তে সে চেয়েছিল, নরেশ চেয়েছিল চন্দ্রনাথকে নিয়ে আসবে, কিন্তু চন্দ্রনাথ তো সীমাবদ্ধতার মধ্যে, বদ্ধের মধ্যে, গণ্ডির মধ্যে আবদ্ধ হওয়ার নয়। তাই উপন্যাসের শেষ অংশে গিয়ে আমরা দেখব যে চন্দ্রনাথ আস্তে আস্তে কোনো সময় সেও যেন চলে গেল। কিছুক্ষণ নীরব থাকিয়া আবার বলিল, দেখ, জীবনের দুর্বলতা আসছে বলে মনে হচ্ছে। এক এক সময় ভাবি, না, ওসব আর নয়। গ্রোথ অব দি সয়েলের স্বপ্ন থাক, এই চন্দ্রনাথের বিশ্বাস যে ওই পুটলি নিয়ে যে কারণে সে বেরিয়েছে, সেটা হচ্ছে তার এই চিন্তা, গ্রোথ অব দি সয়েল। বিরাট কর্মক্ষেত্র রচনা এ জীবনে পেল না, সময় নেই। শুধু কামনা করি ঘর বাড়ি, সুখ সম্পদ, প্রচুর সম্পদ, কিন্তু তবু মনকে বোঝাতে পারি না গ্রোথ অব দি সয়েলের স্বপ্নে আমার মন পাগল। মার্কেটে আসিয়া ফুলের দোকানে ঢুকিয়া বাছিয়া বাছিয়া রক্তরাঙা ফুল ঝুড়িতে তুলিয়া রাখিতেছিলাম। ফুলের ঝুড়ি সাজাইয়া লইয়া ভাবিলাম খোকার জন্য কিছু খেলনা কিনিয়া লইব। সম্মতির জন্য চন্দ্রনাথকে সে কথা বলিতে গেলাম, কিন্তু কোথায় চন্দ্রনাথ? সে সেখানে ছিল না। বেশ বুঝিলাম সে চলিয়া গিয়াছে, চোরের মতো পলাইয়াছে। তাহাকে পাইব না জানিয়াও খুঁজিলাম, কিন্তু পাইলাম না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিতেছিলাম। ভাবিতেছিলাম এ ফুল লইয়া কি করিব। হঠাৎ চোখে পড়িল সার্কুলার রোডের সমাধি ক্ষেত্রটা। কি মনে হইল, সমাধি ক্ষেত্রের মধ্যে ঢুকিয়া সম্মুখের একটা কবরের উপর ফুলগুলি সযত্নে সাজাইয়া দিলাম। চন্দ্রনাথের নয়, হিরুর নয়, কল্পনা করিলাম ওই সমাধি মীরার সমাধি। চন্দ্রনাথ বা হিরুর সমাধি আমি কল্পনা করিতে পারি না, কারণ নরেশের মনে চন্দ্রনাথ এবং হিরু চিরকালীন জাগরুক অবস্থায় রয়েছে। সে চোখ বন্ধ করলে তাদের দেখতে পারে। তার চেতনায়, তার চিন্তায় চন্দ্রনাথের চির বিরাজমান অস্তিত্ব। তাই চন্দ্রনাথের সমাধি সে কল্পনা করতে পারে না। তাহাদের অন্তিম কল্পনা করিতে গেলেই মনশ্চক্ষে ভাসিয়া উঠিতেছে চিতা। সেই পঞ্চকোটের শালবনটা দাও দাও করিয়া জ্বলিতেছে। যে দেখেছিল সেই আগুন এবং আকাশ এক হয়ে গিয়েছিল, যা আকাশের রং বলে মনে হয়েছিল, তা আসলে শালবনে আগুনের সর্বগ্রাসী অগ্নির লেলিহান শিখা বলে জানিয়ে দিয়েছিল তাকে। সেই কথাটাই মনে হয় তার। সমাধির মধ্যে চুপ হয়ে, নিশ্চুপ হয়ে, নীরব হয়ে, নিথর হয়ে শুয়ে থাকা চন্দ্রনাথের স্বভাব বিরুদ্ধ, বরং চন্দ্রনাথ লেলিহান আগুনের লেলিহান শিখা, এবং সেইভাবেই নরেশের হৃদয়ে সে চিরকালীন তার অস্তিত্ব। এই পাঠ্য অংশে, উপন্যাসের অংশ থেকে যেটি পাঠ্য হিসাবে নির্বাচিত হয়েছে, তার প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ঘটনার সঙ্গে চন্দ্রনাথের ওতপ্রোতভাবে চন্দ্রনাথ জড়িত। চন্দ্রনাথকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হয়েছে। হিরু বা মাস্টারমশাই তারাও যেখানে এসেছেন সেখানেই চন্দ্রনাথের প্রসঙ্গ এসেছে। সুতরাং এই পাঠ্য অংশের নাম চন্দ্রনাথ সর্বাংশে সার্থক হয়েছে, এবং তা যেন উপন্যাসের এক সীমিত কায়ার মধ্যে উপন্যাসের এক প্রধান চরিত্রকে অনন্যতা দিয়েছে। নমস্কার।